এখন যে জিওপলিটিক্যাল ডেভেলপমেন্টের কথা আলোচনা করব তা সমস্ত ভারতীয়দের শোনা উচিত। কারণ জিওপলিটিক্সে এমন এক ঘটনা সম্প্রতি হয়েছে, তাতে ভারতবর্ষের প্রভাব কিন্তু আর্কটিক রিজিয়নে নতুন করে অনেকটাই বেড়ে গেছে। আর্কটিক রিজিয়ন কি এবং কিভাবে ভারতবর্ষের পাশে শেষ মুহূর্ত অব্দি রাশিয়া থাকলো এবং ডোনাল্ড ট্রাম্প মসনদে বসার পর কিভাবে সম্পূর্ণ অঞ্চলে ভারতবর্ষের প্রভাব বিস্তার লাভ করলো, সে বিষয়ে আজকের এই প্রতিবেদন। শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝবেন কেন ভারতের জিওপলিটিক্যাল প্রেজেন্সের জন্য এই পার্টিকুলার প্রতিবেদনটি, এই গল্পটি, এই স্টোরিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। কালকে রাশিয়ার অ্যাম্বাসেডর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, ইন্ডিয়া ইজ স্টেবিলাইজিং ফ্যাক্টর ইন দ্য আর্কটিক, অর্থাৎ ভারতবর্ষের ভূমিকা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর্কটিক রিজিয়নে ভারতবর্ষের এখন বর্তমানে এই যে যুদ্ধ পরিস্থিতি, সেই জায়গাটি স্টেবিলাইজ করার জন্য কাজকর্ম করতে পারে। পাশাপাশি তিনি আরও কিছু কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে ইন্ডিয়া একমাত্র স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে আর্কটিক রিজিয়নে কাজকর্ম করবে। এমনকি ইন্ডিয়াও এই আর্কটিক রিজিয়নকে নিয়ে অত্যন্ত ইন্টারেস্টেড। এবার কি এমন পৃথিবীতে হলো যার জন্য বিশ্বের সমস্ত প্রভাবশালী দেশ এই আর্কটিক রিজিয়নে ঝাঁপিয়ে পড়লেন? কারণ এই পুরো ঘটনাগুলো আপনারা যদি পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন এই আর্কটিক রিজিয়নে সবার আগে নজর পড়েছিল চীনের, পরবর্তীকালে রাশিয়া এবং বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এসেও এই আর্কটিক রিজিয়নকে নিজেদের দখলে নিতে চাইছে। আর্কটিক রিজিয়ন, এই আর্কটিক রিজিয়ন বর্তমানে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং আইসল্যান্ড দ্বারা ঘেরা একটি জায়গা, বরফ আবৃত জায়গা থাকতো, কিন্তু বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে এই জায়গার বরফ গলতে শুরু করে দিয়েছে। আর এখানেই শুরু হয়েছে যাবতীয় সমস্যা। বরফ গলার পরে এই জায়গাটি ব্যবহারযোগ্য একটি জায়গাতে পরিণত হবে। আমেরিকা জিওপলিটিক্যাল সার্ভে অফ যে দপ্তর আছে, তারা একটা অদ্ভুত তথ্য প্রকাশ করেছে। তারা বলেছে, এই পার্টিকুলার জায়গার যদি বরফ গলে যায় তাহলে এই জায়গা থেকে ন্যাচারাল গ্যাস এবং ন্যাচারাল অয়েল পৃথিবীর 22% যোগান দিতে পারে। অর্থাৎ বুঝতে পারছেন, মিডিল ইস্টে যে পরিমাণ ন্যাচারাল গ্যাস এবং অয়েল পাওয়া যায়, প্রায় সমপরিমাণ ন্যাচারাল গ্যাস এবং অয়েলের ভান্ডার নাকি এই আর্কটিক রিজিয়ন। অর্থাৎ এতদিন বরফের তলায় চাপা পড়ে থাকার ফলে পৃথিবীর কোনো দেশই এই পার্টিকুলার ন্যাচারাল গ্যাসের ইউজ করতে পারেনি, উত্তোলন করতে পারেনি। কিন্তু এখন বর্তমানে পরিস্থিতিটা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে এক ঝটকায় বদলে যাওয়ায় বিশ্বের সমস্ত প্রভাবশালী দেশ এই পার্টিকুলার জায়গার উপরে ঝাঁপিয়ে পড়েছে। পাশাপাশি বিজ্ঞানীরা বলছেন, এই পৃথিবীতে যত রকমের রেয়ার মিনারেলস আছে, অর্থাৎ দুর্লভ খনিজ দ্রব্য আছে, তার হিউজ একটি সমৃদ্ধ ভান্ডার হতে পারে এই আর্কটিক রিজিয়নের মাটির তলা। অর্থাৎ যে এই আর্কটিক রিজিয়নকে দখল করতে পারবে তার আগামী 50 বছরের ইকোনমিক্যাল ক্রাইসিস হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যা জিওপলিটিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সার্ভেতে কিন্তু উঠে এসছে। আর এরপরেই রাশিয়া, চায়না এবং আমেরিকা এই জায়গাটির দিকে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু রাশিয়া কাকে চুজ করেছে? নিঃসন্দেহে ভারতবর্ষকে। যদি এই পার্টিকুলার আর্কটিক রিজনের বাউন্ডারিটা দেখেন তাহলে এর ভিতরেও একটা রাজনীতি খুঁজে পাবেন। যেমন ধরুন, এর চারিদিকে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং আইসল্যান্ড আছে, যা কিন্তু ন্যাটোর গোষ্ঠীভুক্ত। অর্থাৎ এরা যখনই যা কাজকর্ম করবেন তা ন্যাটো অধিকৃত একটা কাজকর্মের আন্ডারে কিন্তু পড়ে যাবে এবং এই পার্টিকুলার জায়গার দখলদারি কিন্তু তারাও করতে চায়। স্বাভাবিকভাবেই ন্যাটোর কিন্তু কড়া নজর এই জায়গায় আছে। পাশাপাশি কানাডাও আর্কটিক রিজিয়নের মিনারেলস নিয়ে আগ্রহ প্রকাশ করেছে এবং কানাডা যখন আগ্রহ প্রকাশ করেছে, আপনি বুঝতেই পারছেন আমেরিকাও এরকম সমৃদ্ধশালী অর্থভান্ডার কোনোভাবেই ছেড়ে কথা বলবে না। কিন্তু সব থেকে বড় প্লেয়ার এই অঞ্চলে কারা? নিঃসন্দেহে রাশিয়া। রাশিয়া বরাবরই চেয়েছে ভারতের সঙ্গে যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা যেন ভবিষ্যতেও থাকে। এমনকি ভারতকে নিয়ে এই আর্কটিক রিজিয়নে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে কিন্তু রাশিয়া প্রথম থেকেই চেয়েছে। এবার বুঝতেই পারছে, রাশিয়া যখন এই অঞ্চলে ঢুকে পড়েছে তখন এই ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ কিছুই করতে পারবে না। কারণ আমেরিকা এখন এই ন্যাটো গোষ্ঠীভুক্ত এই পার্টিকুলার দেশগুলোর পাশে কিন্তু কলমে আর থাকবে নাকি, সেটাই কিন্তু বড় প্রশ্নচিহ্ন। এই আর্কটিক রিজিয়নকে ডমিনেট করার জন্য আমেরিকা রাশিয়ার সঙ্গে এখন বন্ধুত্ব করতে চাইছে। কিন্তু অলরেডি ভারত এবং রাশিয়া
একে অপরের সঙ্গে বিভিন্ন চুক্তি কিন্তু করে ফেলেছে শুধুমাত্র আর্কটিক রিজিয়নকে কন্ট্রোল করার জন্য। এখানে চায়নার কথাও কিন্তু আসবে। ভালো করে মন দিয়ে ব্যাপারটা যদি বোঝেন তাহলে বুঝতে পারবেন চীন কি চাইছে এবং চীনের বর্তমান অবস্থাটাও কি। ভারতবর্ষ কি করেছে? ভারতবর্ষ এখন রাশিয়ার সঙ্গে নর্থার্ন সি রুট ক্রিয়েট করে ফেলেছে। এই নর্থার্ন সি রুটটা কি? রাশিয়া এবং ভারতবর্ষের মধ্যে একটি মেলবন্ধন করার একটি রাস্তা তৈরি করছে রাশিয়া এবং ভারতবর্ষ একত্রে। এই রুটটি দৈর্ঘ্য হবে 14,000 কিলোমিটার। যদি এই রুটটি এখানে তৈরি করা যায় তাহলে আর্কটিক রিজিয়নটা সম্পূর্ণভাবে ভারত এবং রাশিয়ার নজরদারির আওতায় চলে আসবে এবং ভারত এবং রাশিয়ার মধ্যে যে ট্রেড মানে ব্যবসা বাণিজ্য হয় তা কিন্তু দ্বিগুণ হতে পারে এবং কস্ট এফেক্টিভ হতে পারে। কারণ বর্তমানে ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে একমাত্র সুইস ক্যানেল দ্বারা যোগাযোগ আছে। সেই সুইস ক্যানেলটি দৈর্ঘ্য হলো 23,000 কিলোমিটার। অর্থাৎ বুঝতেই পারছেন 23,000 কিলোমিটারটা কমে যদি 14,000 কিলোমিটার হয় তাহলে ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, ট্রেড এফেক্টিভ হবে, কস্ট এফেক্টিভ হবে, এমনকি আর্কটিক রিজিয়নটাও নজরদারির আওতায় চলে আসবে। তার জন্য কিন্তু রাশিয়া একমাত্র ভরসাযোগ্য বন্ধু ভারতবর্ষকেই চুজ করেছে এই পুরো প্রজেক্টটায়। পরবর্তীকালে একটি আর্কটিক কাউন্সিল গঠিত হয়। এই আর্কটিক কাউন্সিলে কারা থাকে? পার্শ্ববর্তী সমস্ত দেশগুলো আছে, যেমন ধরুন ডেনমার্ক, কানাডা, নরওয়ে, রাশিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইডেন এবং ইউএসএ। এই 8 জনকে নিয়ে একটি আর্কটিক কাউন্সিল গঠন করা হয়। তখন রাশিয়া কি দেখে? রাশিয়া দেখে ভারতবর্ষ তো এই কাউন্সিলে নেই, অর্থাৎ এই অঞ্চলে কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে ভারতবর্ষের প্রেজেন্স থাকবে না। কিন্তু অলরেডি রাশিয়া ভারতকে নিয়ে এই অঞ্চলটিকে কাজকর্ম করার জন্য কিন্তু একাধিক প্রজেক্ট নিয়ে ফেলেছে। তখন রাশিয়া একটি প্রস্তাব দেয়। 2013 সালে এই কাউন্সিলের অবজারভার হিসাবে নিউট্রালি ভারতবর্ষকে ঢুকিয়ে নেয় রাশিয়া। এতে কি হলো? এতে ভারতবর্ষের সাথে রাশিয়া টাই আপ গুলো বজায় থাকবে, আর্কটিক রিজিয়নটা নজরদারির আওতায় থাকবে, পাশাপাশি এই ভারতবর্ষকেও এই কাউন্সিলে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করারও একটা ছাড়পত্র জোগাড় করা গেল। নিঃসন্দেহে রাশিয়ার মাস্টার স্ট্রোক, যা রাশিয়া এবং ভারতের বন্ধুত্বকেও কিন্তু আরো এস্টাবলিশ করলো। পাশাপাশি ভারতবর্ষ রাশিয়াকে কি প্রস্তাব দেয়? ভারতবর্ষ বলে রাশিয়ার যে ইস্টার্ন পার্ট আছে সেখানে আমরা একাধিক ডেভেলপমেন্ট কর্মসূচি নেব। কারণ দেখুন, জিও পলিটিক্সে যতই বন্ধু এবং সহবাস্তান এই পুরো বিষয়টা থাকুক না কেন, গিভ অ্যান্ড টেক পলিসিও আপনাকে ভাবতে হবে। একটা দেশ সারা জীবন ভারতবর্ষকে সাহায্য করে যাবে, আপনারা কিছু করবেন না, সেটা তো হতে পারে না। পাশাপাশি এই সময় ভারতবর্ষ চেন্নাই এবং রাশিয়া মেরিটাইম সি করিডর তৈরি করার একটা প্রজেক্ট নিয়ে নেয়। অর্থাৎ পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নতি করার জন্য জলপথে আরো একটা প্রজেক্ট লঞ্চ করে ফেলে ভারতবর্ষ। দেখুন, আর্কটিক রিজিয়নকে মাথায় নিয়ে কতদিন আগে থেকে খেলাটা শুরু হয়ে গেছে। 2013 সালে অলরেডি অবজারভার করে দিয়েছে ভারতবর্ষকে রাশিয়া, একাধিক প্রজেক্ট চালু করে দিয়েছে, সুইস ক্যানেলের বিকল্প রাস্তা তৈরি করে দিয়েছে ভারতবর্ষের সঙ্গে রাশিয়া ভারতবর্ষ একত্রে, এবং পরবর্তীকালে ভারতবর্ষ মেরিটাইম সি করিডর তৈরি করার প্রস্তাব কিন্তু শুরু হয়ে যায়। 2024 সালে এসে ভারত এবং রাশিয়ার মধ্যে একটা মেমোরান্ডাম সাইন হয়। এই সাইনে কি বলা হয়? এই সাইনে বলা হয় এই পার্টিকুলার আর্কটিক রিজিয়নে যত সায়েন্টিফিক রিসার্চ হবে তা ভারত করবে। আপনি ভাবুন, রাশিয়া এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে এবং ভারতের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি করছে যেখানে ভারতকে পাশে চাইছে পুতিন। সেখানে বলা হচ্ছে এই অঞ্চলের সমস্ত সায়েন্টিফিক রিসার্চ ভারত করবে, ভারতের বিজ্ঞানীরা এসে করবেন, এবং আর্কটিক মিনারেলস এই তৈরি এবং এই খোঁজার কাজটাও ভারত এবং রাশিয়া যুগ্মভাবে করবে, যা ভারতের রাজনৈতিক ইতিহাসেও কিন্তু নজিরবিহীন একটা চুক্তি। পরবর্তীকালে ভারত কি বলে? ভারত বলে নিঃসন্দেহে এই বন্ধুত্ব আমরা রাখবো এবং আমরা রাশিয়ার জন্য নন নিউক্লিয়ার আইস ব্রেকার তৈরি করব। এই নন নিউক্লিয়ার আইস ব্রেকার শিপ রাশিয়াকে দেবে ভারতবর্ষ। অর্থাৎ এর ফলে বন্ধুত্ব রক্ষা হবে এবং নন নিউক্লিয়ার আইস ব্রেকার যদি এই অঞ্চলে একবার পৌঁছে যায় তাহলে আর্কটিক রিজিয়নের কাজকর্ম ডমিনেট করার জন্য ভারতবর্ষ এবং রাশিয়া একত্রে এগিয়ে যাবে। এরপরেই খেলাটা ঘুরতে শুরু করে। 2018 সালে চায়না পুরো বিষয়টা ঢোকার চেষ্টা করে। কারণ বর্তমান যে সময়, সেই সময়টা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আমেরিকার একাধিক ক্ষেত্রে রাশিয়ার উপরে বিভিন্নভাবে স্যাংশন লাগিয়েছিল। রাশিয়ার ব্যাংক নিষিদ্ধ, রাশিয়া কোনো বিশ্ব বাণিজ্যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না কোনো দেশের সঙ্গে, আমেরিকার বন্ধু রাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক থাকতে পারবে না, এরকম একাধিক স্যাংশন কিন্তু রাশিয়ার উপরে লাগানো হয়েছিল।
বিকল্প পদ্ধতিতে রাশিয়া কিন্তু চায়নার বিভিন্ন ব্যাংকিং সিস্টেমকে ব্যবহার করার শুরু করে। 2018 সালে একটি হোয়াইট পেপারে চায়না এক অদ্ভুত ঘোষণা করে। চায়না ঘোষণা করে তারা আর্কটিক রিজিয়নকে কেন্দ্র করে এই অঞ্চলে পোলার সিল্ক রুট তৈরি করবে। এই পোলার সিল্ক রুটটি হলো বেল্ট অ্যান্ড রোডের ইনক্রিমেন্ট, অর্থাৎ বেল্ট অ্যান্ড রোড করিডরকে আরো প্রসারিত করে তারা আর্কটিক রিজিয়ন অব্দি নিয়ে আসবে এবং পোলার সিল্ক রুট তৈরি করবে। এমনকি চায়না ঘোষণা করে দেয় এই আর্কটিক স্টেট হলো চায়না, অর্থাৎ চায়না নিজেকেই আর্কটিক স্টেটের পার্শ্ববর্তী এক রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দেয়। বাস্তব বলছে এই আর্কটিক রিজিয়নের থেকে চায়নার দূরত্ব 1400 কিলোমিটার, কিন্তু যদি এই আর্কটিক স্টেট নিজেদেরকে ঘোষণা করে দিয়ে এস্টাবলিশ করা যায় তাহলে এই আর্কটিক কাউন্সিলেও চায়না ঢোকার জন্য প্রভাব বিস্তার করতে পারবে, এরকমই ভেবেছিল চায়না। পরবর্তীকালে তারা রাশিয়ার সঙ্গেও বিভিন্ন চুক্তি করার চেষ্টা করে। যখন তারা নিজেদেরকে আর্কটিক স্টেট হিসেবে ঘোষণা করে দেয়, সবার আগে প্রতিবাদটা কিন্তু রাশিয়া করেছিল। আপনারা অনেকেই বলতে পারেন রাশিয়ার সাথে চায়নার তো ভালো সম্পর্ক। দেখুন, জিওপলিটিক্সে ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক ওইভাবে মেজারমেন্ট আপনারা করতে পারবেন না। কাকে কতটা দরকার এটা ভাবতে হবে। যখন রাশিয়ার উপর প্রায় 3 থেকে 4,000টা স্যাংশন লাগিয়ে দিয়েছে আমেরিকা, তখন চায়নাই বিকল্প হিসাবে রাশিয়ার কাছে বেঁচেছিল। এর জন্য কি হয়েছিল? এর জন্য রাশিয়া কিন্তু চায়নার সঙ্গে একাধিক চুক্তি করতে শুরু করে দিয়েছিল শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য। কিন্তু কোল্ড ওয়ারের সময় বলুন বা বর্তমান সময়ে বলুন, চায়নার সঙ্গে রাশিয়ার সম্পর্ক যে স্মুথলি এগিয়েছে সে কথা কিন্তু বলা যাবে না। পরবর্তীকালে রাশিয়া এবং চায়নার মধ্যে লো লিমিট পার্টনারশিপও হয়। এই নো লিমিট পার্টনারশিপের ফলে তাদের একে অপরের উপর ডিপেন্ডেন্সি বাড়ে এবং পরবর্তীকালে আর্কটিক কোঅপারেশনেও চায়না কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছিল। অর্থাৎ রাশিয়া না চাইলেও চায়না ছলে বলে কৌশলে নিজেদেরকে আর্কটিক স্টেট ঘোষণা করে দিয়ে এই পার্টিকুলার জায়গা দখলের জন্য একটু একটু করে এগোতে শুরু করেছিল। খেলাটা কখন ঘুরল? 20শে জানুয়ারি 2025, যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে এলেন। এবং আপনারা স্বীকার করুন আর না করুন, এই ডোনাল্ড ট্রাম্পের আশাটা ব্লেসিং ইন ডিসগাইজড হয়ে গেল ভারতের জন্য। ডোনাল্ড ট্রাম্প সরাসরি রাশিয়াকে বললেন এখন আর্কটিক রিজিয়নে একসঙ্গে রাশিয়া এবং আমেরিকা কাজ করবে, এখানে চায়নার কোনো অস্তিত্ব রাখা যাবে না। রাশিয়া বললেন আমরা কাজ করতে পারি, কিন্তু ভারতকে সঙ্গে ছাড়া আমরা আপনার সঙ্গে আর্কটিক রিজিয়ন ওরিয়েন্টেড কোনো কাজ করব না, কারণ 2024 সালে অলরেডি ভারতের সঙ্গে রাশিয়ার একাধিক মেমোরেন্ডাম সাইন হয়ে গেছে। সেই চুক্তিগুলোর মান্যতা আমরা দেব, আমরা চুক্তির খেলাপ করব না। অর্থাৎ ভারতীয় বিজ্ঞানীরা এই অঞ্চলে এসে বিভিন্ন রিসার্চ অ্যাক্টিভিটি করবে, মিনারেল খোঁজার কাজকর্ম করবে এবং নন নিউক্লিয়ার সায়েন্টিফিক সিফ ভারতবর্ষের থেকে রাশিয়া নেবে। যদি এই চুক্তির মান্যতা দিতে হয় তাহলে আপনারা দিন, কারণ চায়নার সঙ্গে আমরা সম্পর্ক রাখতে চাই না। পার্টিকুলার আর্কটিক রিজিয়ন কেন্দ্র করে ভারত আমেরিকা রাশিয়া একত্রে কাজ করতে পারে। পরবর্তীকালে ফেব্রুয়ারিতে 2025 সালে একটি সংবাদ আমি দেখাতে চাই, যেখানে চায়না এই ত্রিমুখী জোটের কাছে কার্যত পরাজয় স্বীকার করে এবং চায়না ব্যাকট্র্যাকিং অন আর্কটিক অ্যাম্বিশনস, অর্থাৎ আর্কটিক রিজিয়ন থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি রাশিয়া শুধুমাত্র ভারতকে সঙ্গে নিয়ে চলতে গিয়ে যে লড়াই করলো তা প্রত্যেকটি ভারতীয়রই জানা উচিত। এবং আর্কটিক রিজিয়নে ভারতবর্ষ অনেকটা দূরে থেকেও আজকে নিজেদের প্রেজেন্স কিন্তু বজায় রাখতে পারলো। এবং কালকে ভারতের সম্পর্কে রাশিয়ান যে অ্যাম্বাসাডার তিনি বলে দিয়েছেন ইন্ডিয়া ক্যান স্টেবিলাইজ জিওপলিটিক্যাল রিফট ইন আর্কটিক রিজন। অর্থাৎ এই যে ত্রিমুখী দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল, একদিকে চায়না, একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া, সেখানে ইন্ডিয়াই একমাত্র পারে এই যুদ্ধ স্টেবিলাইজ করতে এবং পুরো বিষয়টা মীমাংসার দিকে নিয়ে যেতে। বলাই বাহুল্য ভারতের জিওপলিটিক্যাল স্ট্যান্ড, যেভাবে ভারতবর্ষে আমেরিকা রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করেছে, আজকে তারই সুফল কিন্তু পেল ভারতবর্ষ। এবং আর্কটিক রিজিয়ন যে বিষয়টিকে এখন খনিজ সম্পদের খনি বলা হচ্ছে, সম্পদের খনি বলা হচ্ছে, সেখানে ভারতবর্ষ অ্যাজ এ অবজারভার হিসাবে রাশিয়া এবং আমেরিকার সঙ্গে একত্রে কাজ করবে। তা নিঃসন্দেহে ভারতবর্ষের ইকোনমিক্যাল বেনিফিটও কিন্তু আগামী 5 বছরের মধ্যে দেখা যেতেই পারে। অর্থাৎ সব মিলিয়ে চালকের আসনে ভারতবর্ষ, আমেরিকা এবং রাশিয়া একত্রে ভারতকে সঙ্গে নিয়েই এই আর্কটিক রিজিয়ন পরবর্তীকালে ডমিনেট করতে চায়। নিঃসন্দেহে চায়না খুশি তো হবেই না, জিওপলিটিক্যাল বিশেষজ্ঞরা বিভিন্ন ব্যাখ্যা করবেন, কিন্তু এটা তো মানতেই হবে যেভাবে রাশিয়া ভারতের পাশে শেষ মুহূর্ত অব্দি লড়াই করেছে তাও কিন্তু সাধুবাদযোগ্য এবং নজিরবিহীন বটে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।